লিবিয়ার সংকট আরো বিশ্বে ছড়ালে বিপর্যয়ে পড়বে বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানি, সরকারের প্রতি কর্মকৌশল ঠিক করার দাবি সংশ্লিষ্টদের। বাংলাদেশিদের আশ্রয় দিতে মিশর, গ্রিসকে অনুরোধ ঢাকার। পররাষ্ট্র সচিব বললেন, স্বাভাবিক মৃত্যু 2 জনের, আজ ফিরলেন 326 জন। সমুদ্র সীমায় আগ্রাসন ঠেকাতে নৌবাহিনীকে প্রস্তুত থাকতে বলেন প্রধানমন্ত্রী। বিকেলে খুলনায় উদ্বোধন করলেন পিপলস জুট মিলস। দেশ চলছে সংবিধান ছাড়াই, দাবি বিএনপির। মওদুদ বললেন, ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়ে জাতিকে অপমান করল সরকার। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণে অঙ্গীকারবদ্ধ। লিবিয়ার রাজনৈতিক সংকট আরব বিশ্বে ছড়িয়ে পড়লে বিপর্যয়ে পড়বে বাংলাদেশের জনশক্তি রপ্তানি খাত, এমনটাই মনে করছেন জনশক্তি রপ্তানিকারক ও আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। তারা এও বলছেন, এই বিপর্যয়ের সম্ভাবনা বিবেচনায় নিয়ে পরিস্থিতি সামাল দিতে সরকারের উচিত এখনই কর্মকৌশল ঠিক করে কার্যকর পদক্ষেপ নেওয়া। আক্তার হোসেনের বিশেষ রিপোর্ট। তিউনিসে ও মিশরের পর লিবিয়ার রাজনৈতিক সংস্কারের দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে গোটা আরব বিশ্বে। মধ্যপ্রাচ্যের বাহরাইন, ওমান, এমনকি সৌদি আরবে চলছে বিক্ষোভ, মিছিল আর সমাবেশ। আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকরা বলছেন, এ সংকট সহসা মিটে যাবার নয়। আন্তর্জাতিক রিলেশনশিপে একটা কথা বলা হয় যে ডোমিনো ইফেক্ট থিওরি, কারণ যেটা বলে যে একটা অঞ্চল যদি এফেক্টেড হয় কোনোভাবে পলিটিক্যাল এবং সামরিক হস্তক্ষেপ দ্বারা, সেটা আস্তে আস্তে অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। তো এক্ষেত্রে বলা যায় যে মিডল ইস্ট এখন একটা হুমকির সম্মুখীন। তবে আরব বিশ্বের এই সংকট বাংলাদেশের রাজনীতিতে প্রভাব ফেলবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যের সংকট বাড়লে তা অনেকটাই বিপর্যয়ে ফেলবে প্রবাসী নির্ভর দেশের অর্থনীতিকে। আমার সামাজিক যে নিরাপত্তা, সামাজিক অবক্ষয়, যে অস্থিরতা চলে আসবে, যে চাকরি জবলেস অবস্থায় যখন একটা 40-50 লক্ষ লোক দেশে যখন ইন করবে, তার যে ওখানে হারানোর অস্থিরতা গুলো এখানে সমাজে এফেক্ট করবে, সামাজিক যে অবক্ষয় সৃষ্টি হবে, সেটাকেও কিন্তু আমাদের এই দেশ রাষ্ট্র কতটুকু বহন করতে পারবে আমি খুব সন্দিহান। পরিসংখ্যান বলছে, কম করে হলেও 40 লাখ বাংলাদেশি কাজ করছে সৌদি আরব, বাহরাইন, ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। গণতন্ত্রায়নের ঢেউ এসব দেশে অস্থিরতা আরো বাড়ালে সেখানেও সংকট পড়বে বাংলাদেশের কর্মশক্তি। যদি অর্থনীতি ওখানে শাটডাউন হয়ে যায়, অর্থনীতি যদি এফেক্টেড হয়, তাহলে কিন্তু সব শ্রমিকের সাথে আমাদের শ্রমিককেও দেশে ফিরে আসতে হচ্ছে। আজকে যে অবস্থা এবং আগামী 2-3 মাসে কি অবস্থা হবে, যে বিপর্যয় আসবে জনশক্তি রপ্তানিতে, এটা ঠিক আমরা কতটুকু বিয়ার করতে পারবো আমরা জানি না। এই পরিস্থিতিতে বাস্তব ভিত্তিক কোনো ব্যবস্থা নিতে না পারলে সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলা অনেকটাই কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আক্তার হোসেন, আরটিভি, ঢাকা। লিবিয়ায় বিপদগ্রস্ত বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে আনার শর্তে সাময়িক আশ্রয় দিতে গ্রিস ও মিশরের কাছে অঙ্গীকার করেছে বাংলাদেশ। আজ সাংবাদিকদের একথা জানিয়েছেন পররাষ্ট্র সচিব মিজানুর কায়েস। এই সঙ্গে তিনি এও জানালেন, দেশটিতে এই পর্যন্ত যে 2 জন বাংলাদেশি মারা গেছেন তাদের কেউই সহিংসতার শিকার হননি। বিস্তারিত ফারুক খানের রিপোর্টে। সরকার হিসাবে আটকে পড়া প্রায় 60,000 লিবিয়া প্রবাসীর মধ্যে ইতিমধ্যে সে দেশ ছেড়েছেন প্রায় 26,341 জন। এর মধ্যে দেশে ফিরেছে 3,491 জন, আর প্রায় 15,000 রয়েছে তিউনিসিয়ায়। বাকিরা লিবিয়ার পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে। এমন এই পরিস্থিতিতে পররাষ্ট্র সচিব বললেন, লিবিয়া থেকে বাংলাদেশি সবাইকে দেশে ফেরাতে সম্ভব সবকিছু করছে সরকার। বোথ গ্রিস এন্ড ইজিপ্ট আমাদের কাছ থেকে আন্ডারটেকিং চেয়েছেন যে আপনাদের নাগরিকদের আমরা চুক্তি দেব যদি আপনারা দ্রুততম সময়ে তাদের এখান থেকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেন। লিবিয়াতে আটকে রাখা বা বর্ডারের ওপারে তা সেটি তো অনেক বেশি অনিরাপদ। তাদেরকে সেই অনিরাপদ জায়গা থেকে মিশরে আসতে দেওয়াটা আমাদের জন্য আমাদের প্রায়োরিটি সঙ্গে সন্নিষ্ঠ আছে। সেই জন্য আমরা সেই আন্ডারটেকিং দিয়েছি। সচিব আরো জানান, লিবিয়ার পাশের দেশগুলোতে আশ্রয় নিতে গিয়ে ভয়ে অন্য কোনোখানে চলে যাওয়া কোনোভাবেই ভালো কিছু নয়, বরং দেশে ফিরে আসলে তাদের দায়িত্ব নেবে সরকার। গ্রিসে পৌঁছাবার পর কেউ কেউ আশ্রয়স্থল থেকে
কেউ কেউ বেরিয়ে চলে গেছে। উদ্দেশ্যটি নিশ্চয় হচ্ছে যে তারা দেশে ফিরলেও তো তারা কপর্দকহীন ভাবে ফিরছেন। এই জায়গায় একটা টেনশন আছে, এই উদ্বেগটি আছে। আমাদের জন্য যেটি সমস্যা সেটি হচ্ছে যে আমরা তো এদেরকে গ্যারান্টি দিচ্ছি যে তাদেরকে ফেরত পাঠাবো। সুতরাং কেউ যদি এই ধরনের কাজ করেন তাহলে পরবর্তী পর্যায়ে যারা আসবেন তাদেরকে আমরা হয়তো এই অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করাটা আমাদের জন্য। ব্রিফিং এ এও জানানো হলো, বেশিরভাগ বাংলাদেশিকে যাতে আইওএম এর ভাড়া করা বিমানে আনা যায় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিমধ্যে অনুরোধ জানিয়েছে সরকার। এই প্রশ্নটির আমি ফারুক খান, RTV, ঢাকা। আরো 326 জন বাংলাদেশি শ্রমিক দেশে ফিরলেন সংকটগ্রস্ত লিবিয়া থেকে। শনিবার দুটি ফ্লাইটে এসব শ্রমিকরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। যারা জানালেন, লিবিয়া এবং তিউনিসিয়া সীমান্তে এখনো প্রায় 50,000 বাংলাদেশি রয়েছেন, যাদের প্রতিটি দিন কাটছে চরম অনিশ্চয়তা আর মানবেতর অবস্থায়। জয়নাল আবেদিন জানাচ্ছেন বিস্তারিত। দেশ আর নিজেদের সচ্ছলতা ফেরাতে যারা স্বজন ছেড়ে পাড়ি জমিয়েছিলেন লিবিয়ায়, তাদের সব স্বপ্ন আজ ভেঙে চুরমার। তাদের আশা কেড়ে নিয়েছে লিবিয়ার রাজনৈতিক সংকট। আমরা কাজ করে আসার পর ওই ক্যাম্পে দিচ্ছে আগুন ধরা, গ্রিস কোম্পানি আগুন ধরা দিচ্ছে। গ্রিস কোম্পানির লোক সব চলে গেছে। বাঙালি আসছিলাম 110 জন, 110 জনের ভিতরে আমরা মোট চলে গেছি। 2 জনকে মারি হেলাইছি ওই ক্যাম্পে আগুন ধরা দিয়ে। আর এই পালাতে গিয়ে শিকার হয়েছেন চরম ভোগান্তির। সেনাবাহিনীর কাজ গেছে, সেনাবাহিনী আমাদের মোবাইল টোবাইল সবকিছু কাড়ি লাইয়া বর্ডারে পাঠিয়ে দিছে। বর্ডারে পাঠিয়ে দিয়ে আমাদের সেনাবাহিনী তাহলে 7 দিন আছি বর্ডারে না খায়া। সেনাবাহিনীর এমন হয়রানির পর যারা তিউনিসিয়া সীমান্তে পৌঁছতে পেরেছেন, অনাহারে কিংবা অর্ধাহারে জীবন কাটাতে হয়েছে তাদেরকে। হাজার হাজার লোক মারা যাইতেছে। 20 তারিখে তো এই পর্যন্ত এখনো ভাত খাই না। 40 থেকে 45,000 লোক বাঙালিরা ছেড়ে সাইডে পড়ে আছে। ওখানে কোনো খাওয়ার ইয়ে নেই, শুধু একটু করে পানি ছেড়ে দিচ্ছে। এমন মানবেতর জীবনযাপন করতে গিয়ে মারা গেছেন অনেকেই। আমার দেখা মতো যে টিউনিস ঢুকার সময় 2 জন মারা গেছে। আর এমন পরিস্থিতিতে ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের কোনো সহায়তাই পাননি এই মানুষগুলো। বাসিলা ঢাকা চোর, তাদের কাছে একটা মানুষ আশ্রয় কোনো সমস্যা নিয়ে গেলে তারা কুত্তার মতন ব্যবহার করে। 8 দিন কোনো খানা দাওয়া পায়নি। এম্বাসি ফোন করছে, এম্বাসি কোনো ফোনই রিসিভ করে না আমাগো। তারা দেশে ফিরছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায়, অনেকেই আবার নিজেদের উদ্যোগে। আমরা আসছি পার্সোনাল টাকা দিয়ে আসছি। একটা মানে অপশন সেফ টিকিট পেয়েছিলাম ত্রিপুলি থেকে দুবাই হয়ে বাংলাদেশ বিমানবন্দরে আসছি। লাখ লাখ টাকা খরচ করে বিদেশ গিয়ে এত দুর্ভোগ আর কষ্টের পর যারা দেশে ফিরেছেন কিংবা ফিরছেন, তাদের বেশিরভাগই আজ নিঃস্ব। সব হারা এই মানুষগুলো সামনের দিনগুলো কি করবেন, কিভাবে চলবেন, তাই এখন তাদের কাছে বিরাট জিজ্ঞাসা। জয়নাল আবেদিন, RTV, ঢাকা। এদিকে লিবিয়ার বেনগাজিতে সেনাবাহিনীর একটি অস্ত্র ভান্ডারে বিস্ফোরণে মারা গেছে অন্তত 43 জন। অন্যদিকে রাজধানী ত্রিপোলির দিকে এগিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরা। রাজধানীর 50 কিলোমিটার পশ্চিমে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা আল-জাবিয়া শহরের পুনর্দখল নিতে গাদ্দাফি বাহিনীর সঙ্গে তাদের তুমুল সংঘর্ষ চলছে। এ শহরের নিয়ন্ত্রণ এখনও বিক্ষোভকারীদের কাছে রয়েছে। এতে ত্রিপোলি ও আশপাশে মারা গেছে অন্তত 14 জন। এছাড়া পূর্বাঞ্চলের বন্দরনগরী রাস নালুফ সহ অনেক গুরুত্বপূর্ণ শহরগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে সরকারের অনুগত বাহিনী। সেখানেও সহিংস হামলার মুখে প্রতিরোধ চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার বিরোধীরা। সরকারি বাহিনীর আগ্রাসী হামলার পরও পূর্ব ও পশ্চিমের অনেক শহরের নিয়ন্ত্রণ এখনও বিরোধীদের কাছেই রয়েছে। জিয়াউর রহমান সহ বিগত কয়েকটি সরকার সামরিক বাহিনীর কাঁধে ভর করে ক্ষমতায় গেলেও মানুষের কল্যাণে তারা কোনো কাজ করেনি বলে অভিযোগ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলনার খালিশপুরে প্রভূতি স্কুল মাঠে আয়োজিত জনসভায় তিনি এই অভিযোগ করেন। প্রধানমন্ত্রী খুলনার বিদ্যুৎ সমস্যা সমাধানে বাংলায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘোষণা দেন। এই সময় তিনি বন্ধ হওয়া আরো 7টি কলকারখানা অচিরেই চালু করা হবে বলে জানান। এর আগে প্রধানমন্ত্রী দীর্ঘদিন বন্ধ থাকা পিপলস জুট মিলের উদ্বোধন করেন। এই সময় তিনি মিলটির নাম পরিবর্তন করে খালিশপুর জুট মিল নামকরণ করা হয়। দেশ আজ সংবিধান শূন্য এমন দাবি করে বিরোধী দল বিএনপি নেতারা বলছেন, দেশ কোন সংবিধানের অধীনে চলছে তা জানতে চায় জাতি। সেই সঙ্গে তারা এও বলছেন, বাকশাল মানসিকতা থেকেই গ্রামীণ ব্যাংকে নিয়ন্ত্রণ করতে চাইছে এই সরকার। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিয়ে জাতিকেই অপমান করা হয়েছে বলে অভিযোগ বিএনপি নেতাদের। আরো জানাচ্ছেন ইকবাল ফরহাদ। দেশে আজ কোনো সংবিধান নেই, আর চতুর্থ নাকি পঞ্চম কোন সংবিধানে এই সরকার দেশ চালাচ্ছেন সেটাই এখন জাতির সামনে এক বড় প্রশ্ন। জাতীয় প্রেস ক্লাবের সামনে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে মানববন্ধনে এই প্রশ্ন রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য MK আনোয়ার। দেশ আজকাল সংবিধান শূন্যভাবে চলছে, দেশে কোনো সংবিধান নাই। দেশের সংবিধান কোনটি
আপনি কোনটি সংরক্ষণ এবং নিরাপত্তা বিধান করছেন? সেই পঞ্চম সংশোধনী রায়ের আগে যে সংবিধান ছাপা হয়েছিল, না পঞ্চম সংশোধনীর নামে আপনাদের আদেশের বাইরে গিয়ে অন্তত 70টি অনুচ্ছেদে পরিবর্তন আনা হয়েছে সেটি। প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ গ্রামীণ ব্যাংক থেকে মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেওয়ার তীব্র সমালোচনা করেন সরকারের। কেন ইউনূস এত বড় হয়ে গেল? কি করে সে আমার চাইতে বড় হলো? এটা কি পরশ্রী কাতরতা? এটা কি ছোট মনের পরিচয়? এছাড়া কি হতে পারে? সেই প্রফেসর ইউনূসকে অসম্মান করে সারা জাতিকে আজকে অপমানিত করা হয়েছে। সরকারের বিরুদ্ধে নেতিবাচক রাজনীতির অভিযোগ এনে মওদুদ বলেন, শেয়ার বাজারের পর গরিব মানুষের ব্যাংকটিকে ধ্বংস করার ব্যবস্থা হচ্ছে। যেখানে আমাদের অর্জন আছে সেগুলিকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। এটা সেই একদলীয় মনোভাব, স্বৈরাচারী মনোভাব। সবকিছুকে নিয়ন্ত্রণ করতে হবে। সরকার যে ব্যবস্থা নিচ্ছে, এই ব্যবস্থার কারণে এই প্রতিষ্ঠানটি ধ্বংস হয়ে যাবে। এই প্রতিষ্ঠানটি ধ্বংস হলে কারা ধ্বংস হবে? এদেশের মানুষ ধ্বংস হবে, এদেশের গরিব মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। আরেক কর্মসূচিতে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের মুক্তি দাবি করেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক। হাস্যকর সব মামলায় এই নেতাকে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছে বলেও দাবি করেন তিনি। সেই সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নাই। ইকবাল ফারহাদ, RTV, ঢাকা। বাংলাদেশে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গ্রামীণ ব্যাংকের সদস্য, আমানতকারী ও কর্মীরা। প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শর্মিন স্বপ্না। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অপসারণের চেষ্টা এবং বিভিন্নভাবে হেয় করার প্রতিবাদে ঢাকার নবাবগঞ্জে মানববন্ধন করেছে গ্রামীণ ব্যাংকের সদস্য, আমানতকারী ও কর্মীরা। দুপুরে মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করে। সাভারে ব্যাংক টাউন জোনাল অফিস থেকে বিক্ষোভ মিছিল বের করে কর্মকর্তা ও কর্মচারীরা। পরে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়। ময়মনসিংহেও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। ময়মনসিংহের সচেতন নাগরিক, গ্রামীণ ব্যাংকের সদস্য এবং আমানতকারী গ্রাহক ও কর্মচারীরা এতে অংশ নেন। জামালপুরে মানববন্ধন শেষে মৌন মিছিল করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মাদারীপুরে সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়, পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করা হয়। বগুড়ায় ডক্টর ইউনূসকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে রাস্তায় নামে বগুড়া জোনের আওতাভুক্ত ৭৩টি শাখার কর্মকর্তা ও কর্মচারীরা। এদিকে গ্রামীণ ব্যাংক মুন্সিগঞ্জ অঞ্চলের উদ্যোগে দুপুরে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন পালন করা হয়। পটুয়াখালীতে পুলিশি বাধার কারণে পণ্ড হয়ে যায় মানববন্ধন। মৌন মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করা হয়। এছাড়া রাজবাড়ী, বান্দরবান, মেহেরপুর, নীলফামারী ও পঞ্চগড়েও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। শারমিন স্বপ্না, RTV নিউজ ডেস্ক। এবার অগ্নিঝরা মার্চ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন। মুক্তির ঢেউ আছড়ে পড়ল ঢাকা কেন্দ্রীয় কারাগারে। দেয়াল ভেঙে বেরিয়ে এলো ৩২৫ বন্দী। রাজধানী সহ সারা দেশের মানুষের কণ্ঠে একটাই উচ্চারণ, স্বাধীনতা না নিয়ে ঘরে ফিরবে না বাঙালি। এই পরিস্থিতিতে অজানা আশঙ্কায় দিন পার করে পাক গোয়েন্দারা। ৭১-এর উত্তাল মার্চ নিয়ে আতিকা রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে পঞ্চম পর্ব। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফটক ভাঙতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন বাংলার ৭ দামাল ছেলে। বন্দিত্বের শৃঙ্খল ভেঙে কয়েদিরা চলে আসেন কেন্দ্রীয় শহীদ মিনারে, যোগ দেন আন্দোলনে। লাঠি মিছিল করেন কবি, সাহিত্যিক ও শিক্ষকরা। সবাই অংশ নেন মতিয়া চৌধুরীর নেতৃত্বে গণজমায়েতে। বিক্ষুব্ধ শ্রমিকদের ওপর গুলি চালায় পাকিস্তানি সেনারা। এ খবরে তালা ঝুলিয়ে দেয়া হয় সব শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানে। পরিস্থিতি তুলে ধরে আওয়ামী লীগের পক্ষে বিবৃতি দেন তাজউদ্দিন আহমেদ। আপনারা জেনে রাখুন, বাংলাদেশের জনগণের ওপর যে নির্যাতন নেমে এসেছে, তারা বীরের মতো তা প্রতিরোধ করছে। তোফায়েল আহমেদ দাবি করেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বেতার টিভিতে সরাসরি সম্প্রচারের। দেশ কার্যত চলতে শুরু করে বঙ্গবন্ধুর নির্দেশে। আমার দেশ তোমার দেশ, সংগ্রাম সংগ্রাম, বাংলা বিশ্বাস রাখতে পারেন। দরকার হলে রক্ত দিয়ে আপনার দাবি আদায় করব।
এই অবস্থায় বঙ্গবন্ধু 7ই মার্চের সমাবেশ বন্ধে ষড়যন্ত্র শুরু করে ভুট্টোপন্থীরা, যে খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে সারা পূর্ব বাংলায়। বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে নেমে পড়ে রাস্তায়। সন্ধ্যায় রাওয়ালপিন্ডিতে পাঠানো গোয়েন্দা বার্তায় বলা হয়, অনেক দেরি হয়ে গেছে, জনসভা প্রতিরোধ করার অবস্থা নেই, পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে, মুজিব সশস্ত্র বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছেন। এই বার্তায় উদ্বিগ্ন হয়ে পড়েন পশ্চিম পাকিস্তানের রাজনীতিকরা। পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব দেওয়া হয় হামিদ গুলকে। লক্ষ্য একটাই, বন্ধ করতে হবে 7ই মার্চের জনবিস্ফোরণ। আতিকা রহমান, ITV, ঢাকা। মামলার রায়ের মান নিয়ে উদ্বেগ জানালেন প্রধান বিচারপতি ABM খায়রুল হক। বললেন, বিচারের রায় তা প্রমাণ করে আইনজীবীরা যথেষ্ট দক্ষ নন। দুপুরে রাজধানীর মহিলা জাজ অ্যাসোসিয়েশন আয়োজিত আপিল বিভাগের প্রথম মহিলা বিচারপতি নাজমুনারা সুলতানার সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই উদ্বেগ জানান। নারীর আত্মহত্যা প্রবণতা বাড়ায় উদ্বেগও জানান প্রধান বিচারপতি। আত্মহত্যা বন্ধে বিচারপতিদের সহায়তা চান তিনি। বিচারপতি নাজমুনারা সুলতানা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে বিচার কাজ পরিচালনার প্রত্যয় জানান। রায়গুলো খুব একটা ওয়েল রিটেন যে হয় এরকম করতে পারছি না, খুবই ছাড়া ছাড়া, খুবই যেন কেমন একটু ইনকোহারেন্ট, আইনের প্রতি যে দক্ষতা সেটা যেন একটু অভাবই আমরা বোধ করি, ফ্যাক্টসের অ্যানালাইসিসটা খুবই অভাব বোধ করি। আইনের কথা বলা হয় যে কিন্তু আইনটাকে কখন কোথায় কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা তো শিখতে হবে, এবং এটার আর কোনো শর্টকাট পদ্ধতি নেই। অনুশীলনের মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে, ক্রমাগত রায় লেখার মাধ্যমে এটা অর্জন করতে হবে। ইসলামী ব্যাংক বিশ্বকাপের খবর। রোববার সকালে বিশ্বকাপের 21তম ম্যাচে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই ক্রিকেট জায়ান্ট ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় নিয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে গ্রাম স্মিথের দল। অন্যদিকে নাটকীয় অর্জন ইংলিশদের। স্ট্রাউসদের খেলা 3 ম্যাচে 1টিতে জয়, 1টিতে হার আর 1টিতে টাই করে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মোকাবেলা করবে তারা। ফরিদা বক্তায়ার ডেস্ক রিপোর্ট। নিয়তি আর প্রকৃতি বরাবরই শত্রু দক্ষিণ আফ্রিকার। 1992 থেকে 2007 প্রতিবারই কোনো না কোনো অদৃষ্টের হাতে কাটা পড়ে তাদের ভাগ্য। তবে এবার নিজেদের লক্ষ্যে পৌঁছাতে আটঘাট বেঁধেই নেমেছে প্রোটিয়ারা। প্রথম 2 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডসকে হারিয়ে বি গ্রুপে শতভাগ সাফল্য পাওয়া একমাত্র দল প্রোটিয়ারা। তাই এ ম্যাচেও স্মিথের দলকেই ধরা হচ্ছে ফেভারিট। হাসি মামলা ডি ভিলিয়ার্স, জ্যাক ক্যালিস্টার রয়েছেন দুর্দান্ত ফর্মে। শিরোপার স্বাদ না পাওয়া আর ফাইনালিস্ট হতে না পারার দুঃখ গোচাতে এবারের বিশ্বকাপে প্রাণপণে লড়ছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে নাগপুরে নেদারল্যান্ডসকে 6 উইকেটে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা ইংলিশদের। তারপর ভারতের সাথে অবিস্মরণীয় টাই ম্যাচ, যা বিশ্বকাপ ইতিহাসের অংশ হয়ে গেছে এরই মধ্যে। এরপর আবার পথভ্রষ্ট ইংলিশরা আয়ারল্যান্ডের কাছে হেরে এবারের বিশ্বকাপের অন্যতম অঘটনের অংশ হয়ে যায় স্ট্রাউস পিটারসেনেরা। ৭৯, ৮৭ ও ৯২ এই 3 বার ফাইনাল খেলেও বিশ্বকাপ শিরোপা অধরা রয়ে গেছে ক্রিকেটকে লালন করে আজকের রূপ দেয়া ইংলিশদের। RTV স্পোর্টস ডেস্ক। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের জন্ম দেয়া আয়ারল্যান্ড রোববার মুখোমুখি হচ্ছে ফেভারিট ভারতের। বেঙ্গালুরু যে মাঠে ইংল্যান্ডের 327 রান তাড়া করে ম্যাচ জিতে আয়ারল্যান্ড ইতিহাসের অংশ হয়েছিল, খেলা হবে সেই মাঠেই। ভারত চাইছে এই ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে নিজেদের আরো শক্ত স্থানে ধরে রাখতে, আর আয়ারল্যান্ড চাইছে আরো একটা ম্যাচে কিছু একটা করে দেখাতে। দিবারাত্রির এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3টায়। বিস্তারিত তাপস জুবাইরের ডেস্ক রিপোর্টে। ভারত এবারের টুর্নামেন্ট শুরু করে ফেভারিট হিসেবেই। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে 370 রানে বিশাল সংগ্রহ করে নিজেদের শক্তিমত্তার জানানো দেয় এবং ম্যাচ জেতে 87 রানের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে মোকাবেলা করে গড়ে 338 রানের বড় স্কোর। তবে স্ট্রাউস পিটারসেনেরা সে ম্যাচে ভারতকে জিততে দেয়নি। সমান 338 রান করে বিশ্বকাপ ইতিহাসের চতুর্থ টাই ম্যাচের জন্ম দেয় ইংল্যান্ড। 2 ম্যাচে ভারতের পয়েন্ট সংখ্যা এখন 3, তাই আইরিশদের হারিয়ে সেটা 5-এ উন্নীত করে গ্রুপে নিজেদের অবস্থানটা আরো পাকা করতে চাইবে ধোনি সচিনেরা।
অন্যদিকে আয়ারল্যান্ড তাদের প্রথম ম্যাচে বাংলাদেশের 205 রানের টার্গেট তাড়া করতে নেমে নিজেরা অল আউট হয় মাত্র 178 রানে। বাংলাদেশ ম্যাচ জিতে 27 রানে। তবে এরপরই এবারে বিশ্বকাপে সবচেয়ে বড় অঘটনটি ঘটায় দলটি। কেভিন ওব্রায়েনের ব্যাটে ভর করে ইংল্যান্ডকে হারিয়ে দেয় তারা। ইংল্যান্ডের 387 রানের বিশাল স্কোর টপকে 3 উইকেটে ম্যাচ জিতে নেয় পোর্টারফিল্ডের দল। তবে ভারতের বিরুদ্ধে ভারতেরই মাঠে জয়ের জন্য ঘাম ঝরাতে হয় বিশ্বের যে কোনো ক্রিকেট শক্তিকেই। ইংল্যান্ড বধের পর ভারতের বিপক্ষে আইরিশরা কেমন খেলবে সেটি এখন দেখার। তাপস জুবায়ের, RTV স্পোর্টস ডেস্ক। ওয়েস্ট ইন্ডিজ দলের কাছে 9 উইকেটে হারের পর আজ কিছুক্ষণ পর চট্টগ্রামের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। চট্টগ্রামের সাকিব বাহিনী 11 ও 17 মার্চ ইংল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষে খেলবে। আর এই দুই ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবে টাইগাররা। বাংলাদেশ এরই মধ্যে ভারতের কাছে হেরেছে আর জয় পেয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর সাকিব বাহিনীর উপর ক্ষেপে আছেন ক্রিকেট ভক্তরা। অন্যদিকে সকালে ভারত গেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী শুক্রবার সেখানে তারা খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। আর ইংল্যান্ড দল ঢাকায় আসছে সোমবার। চট্টগ্রামে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে রোববার দুপুরে। কলম্বোতে বিশ্বকাপ ক্রিকেটে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার গুরুত্বপূর্ণ খেলা বৃষ্টির কারণে বন্ধ রয়েছে। বন্ধ হওয়ার আগে লঙ্কানদের রান 3 উইকেটে 146। টস জিতে ব্যাট করতে নেমে দলীয় 6 রানে দিলশানকে হারিয়ে হোঁচট খায় সাঙ্গাকারার দল। এরপর 75 রানের মধ্যে উপুল থারাঙ্গা ও মাহেলা জয়বর্ধনেও বিদায় নিলে বিপদে পড়ে লঙ্কানরা। তবে চতুর্থ উইকেট জুটিতে থিলান সামারিবারাকে নিয়ে 71 রানের জুটি গড়ে দলকে প্রাথমিক বিপদ থেকে উদ্ধার করেন লঙ্কান অধিনায়ক। সাঙ্গাকারা তুলে নেন ক্যারিয়ারের 61তম হাফ সেঞ্চুরি। এবার মোস্ট নোটিসড প্লেয়ার অব দ্য ম্যাচের খবর। বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার সাথে 1 উইকেট নেন কেমার রোচ। দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে একাই গুড়িয়ে দেন 6টি উইকেট নিয়ে। ওই ম্যাচের সেরা পারফর্মার হওয়ার পর বাংলাদেশের বিপক্ষেও ক্যারিবীয় এই বোলার পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার। সুলাইমান বেন মাত্র 18 রানে 4। অধিনায়ক স্যামি টাইগারদের 3 উইকেট তুলেও ম্যাচ সেরার দৌড়ে রোচ থেকে পিছিয়ে পড়েন। ইনিংসের তৃতীয় বলেই 0 রানে সাজঘরে ফেরেন তামিমকে। জুনায়েদ সামলে ওঠার চেষ্টা করে ম্যাচের সর্বোচ্চ রান 25 করার পরও তাকেও লেগ বিফোরের ফাঁদে ফেলেন রোচ। দলীয় 56 রানের সময় বাংলাদেশের শেষ ভরসা আশাফুলকে ডেভন থমাসের কাছে ক্যাচ দিতে বাধ্য করেন এই ক্যারিবীয়। এবার আন্তর্জাতিক সংবাদ। সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে মূল্যস্ফীতি 4% মধ্যে আনা ও প্রবৃদ্ধি 8% করার লক্ষ্য ঠিক করেছে চীন। শনিবার বেইজিং এর গ্রেট হলে ন্যাশনাল পাবলিক কংগ্রেসের বার্ষিক অধিবেশনে এই ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও। তিনি বলেন, চলতি বছর মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য দ্রুত বেড়ে যাওয়ায় উন্নয়ন ক্ষেত্রে বড় সংকট তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে গণতন্ত্রপন্থীদের সাম্প্রতিক বিক্ষোভের প্রভাব ঠেকাতে নানা পদক্ষেপ নিচ্ছে সমাজতান্ত্রিক দেশটি। এবার সাউথ ইস্ট ব্যাংক বাণিজ্য সংবাদ। 1947 সালের বৈদেশিক বিনিময় আইন পরিবর্তন না হলে শুধু অবকাঠামো উন্নয়ন করে রপ্তানি বা বিনিয়োগ বাড়ানো সম্ভব নয়। শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্টারন্যাশনাল চেম্বার আয়োজিত নতুন বৈদেশিক বিনিময় আইন ও বাণিজ্য ক্ষেত্রে সম্ভাবনা নিয়ে এক আলোচনায় এই মত দেন ব্যবসায়ী ও ব্যাংকার নেতারা। তারা বলেন, পুরনো এই আইন অনেক সময় দুর্নীতি সহায়ক হয়, বাধা তৈরি করে বাণিজ্য ক্ষেত্রে। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব আইনটি যুগোপযোগী করার চেষ্টা চলছে। আইন ফ্রেম দিয়ে, বিকজ ইট শুড নট, অলরেডি 2 বছর পার হয়েছে, মানে সময় এসে যে এটাকে শেষ করা হোক। 1, 2 নম্বর, এটার মধ্যে ইউজার ফ্রেন্ডলি এবং এটার মাধ্যমে যদি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সহজতর হয়, আধুনিক অটোমেশনের ব্যবহারের মাধ্যমে এবং বিশ্বে বর্তমান পরিস্থিতির এর আলোকে, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর অবশ্যই একটা আলোচনার ভিত্তিতে হয়। এবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এক নজরে। সরকার দেশের খনিজ সম্পদের উপর জনগণের শতকরা মালিকানা নিশ্চিত না করে বিদেশিদের হাতে তুলে দেবার ষড়যন্ত্র করছে বলে দাবি করলেন তেল, গ্যাস, বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশে তারা এ দাবি করেন।
দেশের সরকারি হাসপাতালের সেবা বাড়াতে চিকিৎসকদের আন্তরিক হওয়ার আহ্বান জানালেন সংসদ সদস্য ডক্টর মোস্তফা জালাল মহিউদ্দিন। রাজধানী মিটফোর্ড হাসপাতালের পরিচালক খাদেমুল ইনসান মোহাম্মদ ইকবালের বিদায় ও নতুন পরিচালক AKM ফরিদুজ্জামানের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ফতুল্লায় চাঁদাবাজি বন্ধ, যানজট নিরসন ও ট্রাক স্ট্যান্ড স্থাপন দাবিতে সমাবেশ করেছে নারায়ণগঞ্জ ব্যবসায়ী ঐক্য পরিষদ। পরিষদ সভাপতি সালাউদ্দিন খোকা, নারায়ণগঞ্জ চেম্বার সভাপতি AKM সেলিম ওসমান, APCCR সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী এতে উপস্থিত ছিলেন। পঞ্চগড়ে মার্শাল ডিস্টিলারির বিষাক্ত বর্জ্যে মরে যাচ্ছে করস্তা নদীর মাছ, ছড়িয়ে পড়ছে নানান রোগ। এর প্রতিকারে জেলা প্রশাসক ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছে স্থানীয় মৎস্যজীবী সমিতি। অভিযোগের পর ২৬ ফেব্রুয়ারি জেলা মৎস্য অফিস ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এই বিষয়ে সতর্ক করেন। মাছের প্রজাতি রক্ষা, বংশবৃদ্ধির জন্য করতোয়া নদীতে অভয়াশ্রম তৈরি করে সরকার, কিন্তু মার্শাল ডিস্টিলারির বর্জ্যে অভয়ারণ্য দূষণের শিকার হচ্ছে। তবে অভিযোগ অস্বীকার করে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন তাদের বর্জ্যে নদী দূষণ হয়নি। বিডিআর বিদ্রোহের ঘটনায় মৌলভীবাজারে শ্রীমঙ্গল বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৪৪ জওয়ানের বিচার কাজ দ্বিতীয় দিনের মতো সকাল ৯টা থেকে শুরু হয়েছে। সকাল ৮:৩০টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে আদালতে হাজির করা হয়। এর আগে ১৪ বিজিবি সদর দপ্তরে স্থাপিত ১৪ নম্বর বিশেষ আদালতে ৪৪ জনের মধ্যে মোট ২৩ জন তাদের দোষ স্বীকার করেন। বাকিরা আজ তাদের সাক্ষ্য দেন। বিশেষ আদালতে সভাপতির দায়িত্ব পালন করেন কর্নেল SM ফরহাদ। আদালত আগামীকাল সকাল ৮টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনায় অসন্তোষ জানিয়েছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড মিজানুর রহমান। মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন ও রোগীদের সাথে কথা বলে তিনি এই অসন্তোষ জানান। তিনি জানান, চিকিৎসা, থাকা, খাওয়া ও ওষুধ দেয়া পর্যন্ত সব ক্ষেত্রেই চরম অব্যবস্থাপনা ও অনিয়ম রয়েছে। এ ব্যাপারে তিনি স্বাস্থ্যমন্ত্রী ও সরকারের হস্তক্ষেপ কামনা করেন। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয়ে কিছু প্রস্তাব পেশ করবেন বলেও জানান তিনি। এর আগে RDRS মিলনায়তনে চিকিৎসা সেবার অধিকার নিয়ে এক কর্মশালায় অংশ নেন তিনি। চরম অব্যবস্থাপনা। এখানে এই দরিদ্র মানুষরা তারা যে অবস্থাপিত হাসপাতালে আছেন, যে পরিবেশে, এটা মানবেতর একটা অবস্থা সৃষ্টি করে রাখা হয়েছে। এই ব্যাপারে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এই চরম অব্যবস্থাপনা চলতে দেওয়া যায় না দরিদ্র জনগণের উপর। সরকারের ভেতরে থাকা কিছু সংখ্যক পরামর্শ বিরোধী দলের চক্রান্তের চেয়েও বেশি ক্ষতি করছে, এই মন্তব্য করে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বললেন, ভুইফোর কিছু সংগঠন বঙ্গবন্ধু নামে দখল সহ নানা অপকর্ম করছে। বিকেলে জাতীয় জাদুঘরে বঙ্গবন্ধুর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা সূর্যমুখী আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিরোধী দলীয় নেতার বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, মিশর, তিউনিসিয়ার রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশ থেকে সম্পূর্ণ ভিন্ন, তাই ওইসব দেশের তুলনা দেখিয়ে কোনো লাভ নেই। যে কোনো মুসলিম দেশ থেকে বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। এস আলম গ্রুপ, চট্টগ্রাম সংবাদ। যুদ্ধ অপরাধীদের বিচার ঠেকাতে সরকারের ভেতরে বাইরে এবং দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করলেন LGRD মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। চট্টগ্রামের পাঁচলায় এসে যুদ্ধ অপরাধীদের বিচার দ্রুত করার দাবিতে মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এই অভিযোগ করেন। চট্টগ্রাম প্রতিনিধি আলমগীর অপুর রিপোর্ট, জানাচ্ছেন আতিকা রহমান। চট্টগ্রাম মুক্তিযুদ্ধ সংসদ আয়োজিত এই সমাবেশে যুদ্ধাপরাধীদের বিচার প্রতিহত করতে নানা মহলে ষড়যন্ত্রের কথা বলেন LGRD মন্ত্রী। যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করা শেখ হাসিনার একার কাজ নয় বলেও মন্তব্য করেন তিনি। আর এটাও ভাবা ঠিক হবে না যে শেখ হাসিনার এই 5 বছরের মধ্যে এই সমস্ত বিচার কার্য শেষ হয়ে যাবে। বাংলাদেশে এই বিচারের কাজ শেষ করার পরিবেশ নাও থাকতে পারে। আজকে ঘরে বাইরে ষড়যন্ত্র চলছে, সব কথা প্রকাশ্যে বলাও সম্ভব না। এসব ষড়যন্ত্র রুখতে মুক্তিযোদ্ধাদের সতর্ক থাকতে বললেন সৈয়দ আশরাফ। আমি আপনাদেরকে হুঁশিয়ারি করে দেয় যে আপনারা সতর্ক হন। আপনারা যদি সোচ্চার থাকেন, জনগণকে যদি আপনারা ঐক্যবদ্ধ করেন, তাহলে বিচার প্রক্রিয়ার সমাপ্তকরণ সম্ভব, এছাড়া কোনো করা সম্ভব হবে না।
আগামী বছরের মধ্যে আন্তর্জাতিক মানসম্পন্ন ডিজিটাল মুক্তিযোদ্ধা পরিচয়পত্র দেওয়ার কথা জানান মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ABM তাজুল ইসলাম। আমরা এমন একটি সার্টিফিকেট উদ্ভাবন করেছি, বাংলাদেশে যে 1000 টাকার নোট বার করছে এর চেয়ে যা গুণগত দিক থেকে আরো ভালো হবে, সিকিউর। এবং এটা যদি কেউ নকল করতে চায়, আমাদের যে কেন্দ্রীয় যেখানে যারা ডাটাবেস রক্ষণা করবে সেখানে ক্লিক করবে যে সামবডি ইজ ট্রাইং, কেউ চেষ্টা করছে সার্টিফিকেট নকল করার জন্য, এটা ধরা পড়বে। সাবেক মেয়র ABM মহিউদ্দিন চৌধুরী, মুক্তিযুদ্ধ সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা সমাবেশে বক্তব্য রাখেন। আতিকা রহমান, ITV নিউজ ডেস্ক। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রদলের একাংশ। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে কমিটির 4 যুগ্ম আহ্বায়ক সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ছাত্রদল নেতারা অংশ নেন। এ সময় তারা অভিযোগ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটির বেশিরভাগই ব্যবসায়ী ও বিবাহিত। এবার SARM খেলার সংবাদ। বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বিগ উইশ করুক বাংলাদেশকে, ক্লেমন বিগ ব্যাট এর শীর্ষক স্লোগান নিয়ে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বিশ্বের বৃহত্তম ভ্রাম্যমাণ ক্রিকেট ব্যাট আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে আনা হয়। এ সময় ছাত্রছাত্রীরা তাদের উইশ ব্যাটটিতে লেখেন। সেই সাথে ক্লেমনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ক্রিকেটের সাথে সম্পৃক্ত ফান অ্যান্ড গেমস। ফুটবল। 8ই মার্চ আবারও মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 লড়াই। প্রথম পর্বে আর্সেনালের কাছে 2-1 গোলে হেরে যাওয়া বার্সেলোনা এদিন নিজেদের মাঠে স্বাগত জানাবে আর্সেনালকে। ইংলিশ, স্প্যানিশ ও ইতালিয়ান সিরিয়াতেও লড়াই জমে উঠেছে। এদিকে বেলজিয়ান লিগের শীর্ষে থাকা রেসিংকে পয়েন্ট ভাগাভাগিতে বাধ্য করেছে আন্ডারলেক্ট। এই ম্যাচের আগে বেলজিয়ান লিগে সবচেয়ে বেশি শিরোপা জেতার পাশাপাশি বর্তমান চ্যাম্পিয়ন আন্ডারলেক্ট পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছিল। প্রথম স্থানে থাকা রেসিং দু দলের এই লড়াইয়েও প্রথমেই গোল করে এগিয়ে যায়। জেলে বোসেন 23 মিনিটের সময় ব্রাসেলসের মাঠে রেসিংকে গোল এনে দেন। শেষ পর্যন্ত এই গোলে জয় নিয়ে ফিরতে পারত রেসিং, তবে খেলার শেষ মুহূর্তে গোলটি শোধ করে দেন রোলেন জুহেজ। এই ড্রতে রেসিং এর সাথে সমান 61 পয়েন্ট নিয়ে এখন মাত্র গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে আছে আন্ডারলেক্ট। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। লিবিয়ার সংকট আরব বিশ্বে ছড়ালে বিপর্যয়ে পড়বে বাংলাদেশের শ্রমশক্তি রপ্তানি, সরকারের প্রতি কর্মকৌশল ঠিক করার দাবি সংশ্লিষ্টদের। বাংলাদেশিদের আশ্রয় দিতে মিশর, গ্রিসকে অনুরোধ ঢাকার। পররাষ্ট্র সচিব বললেন, স্বাভাবিক মৃত্যু 2 জনের, আজ ফিরলেন 326 জন। সেনাবাহিনীর উপর ভর করে ক্ষমতায় এসেছেন জিয়া সহ অনেকেই, খুলনায় বললেন প্রধানমন্ত্রী। কেউই কাজ করেনি মানুষের জন্য, ফের খুলল পিপলস জুট মিলস। দেশ চলছে সংবিধান ছাড়াই, দাবি বিএনপির। মওদুদ বললেন, ডক্টর ইউনূসকে সরিয়ে দিয়ে জাতিকে অপমান করল সরকার। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে গ্রামীণ ফোন, বাংলালিংক, সিটিসেল, টেলিটক এবং এয়ারটেল থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর গ্রামীণ ফোন গ্রাহকরা আরটিভির সংবাদ মোবাইল ফোনে পেতে ভিজিট করুন www.rtvonline.com-এ। ধন্যবাদ সবাইকে।